কেন মসজিদ তৈরি করার অভিযোগে একজন মুর্শিদাবাদের নেতাকে হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়। তো এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস কি হিন্দু তোষণের রাজনীতি এখন করতে চাইছে, কারণ হচ্ছে হিন্দু ভোটটা তাদের থেকে সরে যাচ্ছে, সেটা উপলব্ধি করেছে। এই প্রশ্নটা বোধহয় সামনে চলে। তৃণমূলের ব্যর্থতা 58 লক্ষ নাম বাদ দেওয়া আটকাতে না পারার ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে আরও 1.5 কোটির বেশি ভোটারের জন্য। তো সেখানে তৃণমূল কী করতে পারে? 58 লক্ষ তো আটকাতে পারতো না, 1.5 কোটিকে আটকাতে পারবে? এটাই প্রশ্ন। তো পেয়ে গেছেন, এখন প্রশ্ন সেখানেই। গ্রেপ্তার পুলিশ করছে কিন্তু তাকে আটকে রাখার সাহস হচ্ছে না। হুমায়ুন কবিরকে এত ভয় পাচ্ছে কেন তৃণমূল? না, ভালোই তো। ওই দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে মানুষের ট্যাক্সের টাকায়। পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া হয়েছে। এখন মানুষের ট্যাক্সের টাকায় সম্ভবত দুর্গাঙ্গনে শিলান্যাস হচ্ছে। সেকুলার দেশের সেকুলার মুখ্যমন্ত্রী তিনি মানুষের ট্যাক্সের টাকায় হিন্দুদের বিভিন্ন রকম অনুষ্ঠান করছেন। এটাকে আমি কি বলবো আমি জানি না। এটা কি হিন্দু তোষণের রাজনীতি সেটা আমি জানি না। ব্যবহার করা হয় ধর্মীয় অনুষ্ঠানের পেছনে। এটা কিন্তু প্রশ্ন তুলে যায় দেশের সেকুলার সত্তাকে নিয়ে। বিশেষ করে যারা নিজেদের সেকুলার বলে দাবি করেন তারা যখন এই কাজ করে, তখন আমি আবার বলছি, মুসলমান ভাই বোনেরা প্রশ্ন তুলতেই পারেন, খ্রিস্টান ভাই বোনেরা প্রশ্ন তুলতেই পারেন যে এটা কি সত্যি একজন দেশের সেকুলার মুখ্যমন্ত্রীর কাজ? এই কারণেই হিন্দু ভোটকে আঁকড়ে ধরতে এই দুর্গাঙ্গন। তারা বাংলাদেশের ঘটনায় যেভাবে দীপু দাসের হত্যাকাণ্ডে তৃণমূলের সাহস হয়নি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো মিছিল বের করার, কারণ তারা মনে করেছে হত্যাকারীরা তাদের পক্ষে আছে। সম্ভবত দীপু দাসকে তারা মেরেছে তাদের ভোট ব্যাংক, এই কারণে মিছিল বের করার সাহস হয়নি। বিরাট চ্যালেঞ্জের মুখে 1 মাস ধরে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকে, তিনি সংসদে দলের নেতৃত্ব দেন, তার দলের, তাকে রাজপথে থাকতে হয়। দল যে চ্যালেঞ্জের মুখে পড়েছে এটা তো বোঝাই যাচ্ছে। তো এই এসআইআর তৃণমূল কংগ্রেসকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, এটা কোথায় অস্বীকার করা যায়। জীবন্ত উদাহরণ এটা। মুখ্যমন্ত্রীকে অপমান করে গেলেও তিনি তার প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না ভোটের কথা ভেবে। মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক কি? এই বাংলাদেশি মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীরা, যে প্রশ্ন কিন্তু তার নীরবতাই তুলে দিচ্ছে। আমি তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ 2005 লোকসভায় দাঁড়িয়ে যে তারা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে সিপিএম জেতে, আর আজকে তৃণমূল কি নীরব আছে? তার কারণ হচ্ছে সেই অবৈধ অনুপ্রবেশকারী যাদের হতে সিপিএম এতদিন জিততে এখন তৃণমূল যেতে। কারণ হিন্দুরা যারা বাংলাদেশ থেকে এসছেন শরণার্থী হিসেবে, তারা সিএর মাধ্যমে নাগরিকত্ব নিতেই পারেন। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মূল কথা হচ্ছে এসআইআরের লক্ষ্য তো কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে আইডেন্টিফাই করা নয়, এসআইআরের লক্ষ্য অবৈধ ভোটারদের আইডেন্টিফাই করা। তো তাদের যদি বৈধতা না থাকে তাহলে তাদের নাম বাদ। আসলে WBCS অফিসাররা যখন বুঝতে পারেন যে সরকার পরিবর্তন হতে চলেছে এবং নতুন সরকারের আমলে তাদের কাজ করতে হবে, তখন তাদের ব্যবহারেও একটা পরিবর্তন দেখা যায়। এই আশঙ্কার মেঘ কোথাও ঘনিয়ে আসে এবং এটাকেই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। যখন কোনো সাফল্য হয় সেই সাফল্যের কৃতিত্ব মুখ্যমন্ত্রী নেন, যখন ব্যর্থতা আসে, দুর্নীতি হয় বা কোনো প্রকল্পে ঠিকভাবে টাকা খরচ হয় না বা টাকার ঠিকভাবে হিসেব দেওয়া যায় না, দায়টা আমলাদের হয়। এই কারণে সম্ভবত মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে পেতে চাইছেন এই সময়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের আচরণ এবং বক্তব্যের মধ্যে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এসআইআর তৃণমূলকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে। তার যে দাবি, সেই দাবির কোনো আইনি বৈধতা নেই। যেরকম আইনি বৈধতা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সময় দাবি করেছিলেন যে যেহেতু এসআইআরে বহু নাম বাদ যাচ্ছে, সেই জন্য যেসব সরকার এই ভোটার লিস্টের দ্বারা নির্বাচিত হয়ে এসছেন তাদের পদত্যাগ করা উচিত। তার কোনো আইনি বৈধতা নেই। মুসলমান ভোট কিন্তু সরে যাচ্ছে তৃণমূল থেকে। যদি মুসলমান ভোট সরে যায়, একটা প্ল্যাটফর্ম দরকার সেই মুসলমান ভোটকে কেন্দ্রীভূত করার জন্য। হুমায়ুন কবির যদি সেই ভোটগুলো পান, তাহলে যেই সব কেন্দ্রে উনি জিতবেন সেই কেন্দ্রের ভোটার এমএলএদের নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবেন। তা বলছি, নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করছেন। সোমবারে মুখ্যমন্ত্রী নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করছেন, কি বলবেন? না, ভালোই তো। ওই দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে মানুষের ট্যাক্সের টাকায় পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া হয়েছে। এখন মানুষের ট্যাক্সের টাকায় সম্ভবত দুর্গাঙ্গনে শিলান্যাস হচ্ছে। সেকুলার দেশের সেকুলার মুখ্যমন্ত্রী তিনি মানুষের ট্যাক্সের টাকায় হিন্দুদের বিভিন্ন রকম অনুষ্ঠান করছেন। এটাকে আমি কি বলবো আমি জানি না। এটা কি হিন্দু তোষণের রাজনীতি সেটা আমি জানি না। তবে আজকে মুসলমান ভাই বোনেরা বোধহয় প্রশ্ন করতে পারেন, তাহলে ঈদের অনুষ্ঠানে তিনি কেন একইভাবে মানুষের ট্যাক্সের টাকায় ঈদের যে অনুষ্ঠান করেন তাদের সাহায্য করেন না? এই মানুষের ট্যাক্সের টাকায় কেন মসজিদ তৈরি হয় না? কেন মসজিদ তৈরি করার অভিযোগে একজন মুর্শিদাবাদের নেতাকে হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়? তো এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস কি হিন্দু তোষণের রাজনীতি এখন করতে চাইছে, কারণ হচ্ছে হিন্দু ভোটটা তাদের থেকে সরে যাচ্ছে, সেটা উপলব্ধি করেছে। এই প্রশ্নটা বোধহয় সামনে চলে আসছে। এই যে দুর্গাঙ্গন তৈরি করছে, নবান্ন সূত্রে খবর যে দুর্গাঙ্গন নির্মাণে অনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 262 কোটি টাকা।
262 কোটি টাকা এখানে খরচা হচ্ছে, কিন্তু যে ক্ষেত্রে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে যে সরকারি কর্মচারী যারা রয়েছে তারা সঠিক মতো ডিএ পাচ্ছেন না, সঠিক পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন না, এবং যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তারা সঠিক মতো মাইনা পাচ্ছেন না। এই সমস্ত অসুবিধাগুলি দেখা যাচ্ছে, যেখানে গিয়ে দুর্গাঙ্গন তৈরি করার জন্য 262 কোটি টাকা খরচ করা হচ্ছে। কি বলবেন এই ক্ষেত্রে? টাকা আছে আর সরকার ডিএ দেওয়ার ক্ষেত্রে। দেখুন, রাম মন্দির তৈরি হয়েছিল সেটা মানুষের ট্যাক্সের টাকায় হয়নি। যারা ভক্ত তারা টাকা দিয়ে সেই টাকা সংস্থান করে সেটা করেছিল। এইভাবে যদি দুর্গাঙ্গন তৈরি হতো, মা দুর্গার ভক্ত মানে সারা বাংলায় তো মা দুর্গার ভক্ত, তাদের অনুদানে যদি দুর্গাঙ্গন তৈরি হতো এবং সরকার যদি জমি দিত, কোনো প্রশ্ন থাকতো না। প্রশ্ন তখনই উঠে যায় যখন সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, যেখানে সরকার ডিএ দিতে পারছে না, কেন্দ্রীয় সরকারের হারে বা বহু বকেয়া ডিএ থেকে গেছে টাকার অভাবে, যখন টাকা ব্যবহার করা হয় ধর্মীয় অনুষ্ঠানের পেছনে। এটা কিন্তু প্রশ্ন তুলে যায় দেশের সেকুলার সত্তাকে নিয়ে। বিশেষ করে যারা নিজেদের সেকুলার বলে দাবি করেন তারা যখন এই কাজ করে, তখন আমি আবার বলছি, মুসলমান ভাই বোনেরা প্রশ্ন তুলতেই পারেন, খ্রিস্টান ভাই বোনেরা প্রশ্ন তুলতেই পারেন যে এটা কি সত্যি একজন সেকুলার দেশের সেকুলার মুখ্যমন্ত্রীর কাজ? মানে এক্ষেত্রে তো একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে না, যে ক্ষেত্রে মানে সরকারের কাছে টাকা নেই, সরকারি কর্মচারী এবং যারা অস্থায়ী কর্মচারী রয়েছে তারা বিগত 6 মাস ধরে মাইনে পায়। সরকার কিসে টাকা খরচ করবে সেটা সরকারের প্রায়োরিটি, কিন্তু এখানে প্রশ্নটা আরও বৃহত্তর প্রশ্ন। টাকা নেই না, ধরুন টাকা থাকতো, তাহলেও একটি সেকুলার দেশে, যে দেশ সেকুলার বলে দাবি করে, মানুষের ট্যাক্সের টাকা কি ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা উচিত? এটাই বৃহত্তর প্রশ্ন। এবং একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, এইটাই হচ্ছে বড় প্রশ্ন। এই প্রশ্নটা কোনো টাকা আছে কি নেই, ধরুন টাকা থাকতো, দিয়ে দিতে পারতো, তখনও কি মানুষের ট্যাক্সের টাকায় দুর্গাঙ্গন তৈরি করা উচিত কি উচিত নয়? এই প্রশ্নটা আরও বৃহত্তর প্রশ্ন। যারা নিজেরা বামপন্থী বলে দাবি করেন তারা কেন দীঘায় মানুষের ট্যাক্সের টাকায় যখন মন্দির তৈরি হয় সে ব্যাপারে সরব হয় না, সে ব্যাপারে আইনত ব্যবস্থা নেন না? হিন্দু ভোট হারানোর ভয়? আসলে হিন্দু ভোটকে যে এইসব দলের থেকে দূরে সরে যাচ্ছে তাদের বিভিন্ন ক্ষেত্রে হিন্দু বিরোধী আচরণের জন্য, সেটা তারা উপলব্ধি করছেন। ঠিক এই কারণেই হিন্দু ভোটকে আঁকড়ে ধরতে এই দুর্গাঙ্গন। তারা বাংলাদেশের ঘটনায় যেভাবে দীপু দাসের হত্যাকাণ্ডে তৃণমূলের সাহস হয়নি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো মিছিল বের করার, কারণ তারা মনে করেছে হত্যাকারীরা তাদের পক্ষে আছে। সম্ভবত দীপু দাসকে তারা মেরেছে তাদের ভোট ব্যাংক, এই কারণে মিছিল বের করার সাহস হয়নি। যারা মিছিল বের করেছিল তাদের যেভাবে পুলিশের লাঠি পেটা খেতে হয়েছে বাংলাদেশ হাইকমিশনের সামনে, যেভাবে তাদের গ্রেপ্তার হতে হয়েছে, সেখানে হিন্দুদের ভাবাবেগে একটা বড় আঘাত লেগেছে। সেই আঘাতে মলম লাগানোর জন্য সম্ভবত এই দুর্গাঙ্গন তৈরি হচ্ছে। কিন্তু যেখানে ভক্তরা পদদলিত হচ্ছে, হিন্দুরা পদদলিত হচ্ছে, শুধু দুর্গাঙ্গন তৈরি করেছে, এই দুর্গাঙ্গনে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। ভক্তদের অস্বীকার করে শুধু ঈশ্বরের সাধনা হয় না, হিন্দু ধর্মে অন্তত হয় না। তা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আগামী 1 মাস তিনি রাজপথে থাকবেন এবং বিভিন্ন কর্মসূচি করবেন উনি। তা করতেই পারেন, তার দল, তিনি কর্মসূচি করবেন, তাতে কার কি বলার আছে? তবে তার বক্তব্য শুনে মনে হচ্ছে এসআইআরের কারণে তৃণমূল কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। তিনি যে উদ্যোগ দেখাচ্ছেন এবং যেভাবে বলছেন যুদ্ধ, এটা লড়াই করতে হবে, অর্থাৎ তিনি স্বীকার করে নিচ্ছেন যে কঠিন চ্যালেঞ্জের মুখে তৃণমূল পড়েছে। উনি তো 1 মাস ধরে বিভিন্ন কর্মসূচিও করবে বলেছেন, যে আমি 1 মাস ধরে রাজপথে থাকবো। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, এটা বিরাট চ্যালেঞ্জের মুখে 1 মাস ধরে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকে, তিনি সংসদে দলের নেতৃত্ব দেন, তার দলের, তাকে রাজপথে থাকতে হয়, দল যে চ্যালেঞ্জের মুখে পড়েছে এটা তো বোঝাই যাচ্ছে। তো এই এসআইআর তৃণমূল কংগ্রেসকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, এটা কোথায় অস্বীকার করা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর। যে একজন বাংলাদেশি মুসলিম, উনি স্টেজে দাঁড়িয়ে বলছেন যে আমাদের ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বিয়ে করতে চান। কি বলবেন? না, আমি তো আশ্চর্য হয়ে গেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই অপমানে। বিরোধী দলের নেতারা পর্যন্ত সরব হয়েছেন মুখ্যমন্ত্রীর পক্ষে, কিন্তু মুখ্যমন্ত্রী এর প্রতিবাদ করেননি। মানে কিভাবে সাম্প্রদায়িক তোষণ কোথায় মানুষকে নিয়ে যেতে পারে, এর একটা জীবন্ত উদাহরণ এটা। মুখ্যমন্ত্রীকে অপমান করে গেলেও তিনি তার প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না ভোটের কথা ভেবে। মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক কি? এই বাংলাদেশি মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীরা, যে প্রশ্ন কিন্তু তার নীরবতাই তুলে দিচ্ছে। বলছি, এই যে মুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা খুবই মানে নিম্নমানের একটা রুচির কাজ। সেই কাজের বিরোধিতা করে কোনো তৃণমূলের কাউকেও দেখা যায়নি বিরোধিতা। হ্যাঁ, ওটাই তো বলছি যে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা যে তাদের ভোট ব্যাংক, এবং সেই ভোট ব্যাংককে তারা যে চটাতে চায় না ভোটের আগে, কারণ হিন্দু ভোট এবং ভারতীয় মুসলমানদের ভোট তাদের থেকে সরে যেতে পারে, এই আশঙ্কা তারা করছে। এটা খুব স্পষ্ট হয়ে গেছে এই আচরণে। মুখ্যমন্ত্রীর অপমানও তারা মুখ বুজে সহ্য করছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত সহ্য করছে। এক্ষেত্রে বিজেপির
বিভিন্ন নেতা সরব হয়েছেন, যেমন অসীম সরকার, উনি এটা নিয়ে বলেছেন। তারপরে তরুণজ্যোতি তিওয়ারি উনি post না কিন্তু করেছেন। আপনি বিজেপির নেতা সরব হয়েছেন বলছেন, সিপিএমের নেতা সরব হয়েছেন, তাহলে কাদের সমর্থন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি আর কাদের সমর্থন ভারতীয়দের প্রতি স্পষ্ট হয়ে যাচ্ছে। এই সিপিএমই তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ 2005 লোকসভায় দাঁড়িয়ে যে তারা অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে সিপিএম জেতে, আর আজকে তৃণমূল কি নীরব আছে তার কারণ হচ্ছে সেই অবৈধ অনুপ্রবেশকারী যাদের ভোটে সিপিএম এতদিন জিততে এখন তৃণমূল জেতে। বলছি এসআইআর এর যে খসড়া তালিকা, সেখানে সেবাশ্রম সংঘের প্রায় 40 জন সন্ন্যাসীর নাম বাদ গেছে, কি বলবেন? আমি সাধুবাদ জানাচ্ছি যে এসআইআরে কোনো ধর্মীয় বেসিসে কোনো ডিসক্রিমিনেশন করা হচ্ছে না, বৈষম্য করা হচ্ছে না। শুধু যদি মুসলমানদের নাম বাদ যেত সেটা দুর্ভাগ্যজনক হতো। আজকে যে হিন্দু সন্ন্যাসীদের যাদের কোনোভাবে ম্যাপিং হচ্ছে না বা অসুবিধে হচ্ছে, তাতে নাম বাদ যাচ্ছে, নাম তোলারও রাস্তা আছে ডকুমেন্ট দিয়ে, এটা কিন্তু সাধুবাদ জানাতে। এসআইআর যে ঠিকভাবে হচ্ছে এটাই এটা প্রমাণ করে। এই 40 জনের নাম বাদ গেছে, তাদের নাম তাহলে পুনরায় উঠে যাবে আপনি বলছেন, তারা যদি সঠিক ডকুমেন্টস জমা দিয়ে? 100 বার যদি সঠিক ডকুমেন্ট কেউ জমা দেয় তাহলে তো তার নাম উঠেই যাবে। আর সিএর কেউ যদি বাংলাদেশ থেকে এসে থাকেন এদের মধ্যে, তাদের সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার রাস্তাও খোলা থাকছে। কারণ হিন্দুরা যারা বাংলাদেশ থেকে এসেছেন শরণার্থী হিসেবে, তারা সিএর মাধ্যমে নাগরিকত্ব নিতেই পারেন। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মূল কথা হচ্ছে এসআইআরের লক্ষ্য তো কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে আইডেন্টিফাই করা নয়, এসআইআরের লক্ষ্য অবৈধ ভোটারদের আইডেন্টিফাই করা। তো তাদের যদি বৈধতা না থাকে তাহলে তাদের নাম বাদ যাবে, আর যদি তারা বৈধ ডকুমেন্ট দেখাতে পারেন নাম থাকবে। এটা নিরপেক্ষভাবে কাজটা হচ্ছে, এটাই এটা প্রমাণ করে। বলছি 2026-এর নির্বাচনের আগে হঠাৎ করে WBCS অফিসারদেরকে ব্যক্তিগত চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলেন যে আপনারা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করছেন, আপনাদের জন্যই পশ্চিমবঙ্গ আজকে যে জায়গায় পৌঁছেছে, আপনাদের জন্যই। তো তাদেরকে অনেক দিক থেকে তিনি তাদের জন্য কথা বলেন, এবং এরপরে দেখা যায় যে তাদের যে পদোন্নতির যে সময়টা ছিল সেই সময়সীমাটাকেও কমিয়ে দেওয়া হয়, কি বলবেন? তা পশ্চিমবঙ্গ আজ যে জায়গায় পৌঁছেছে সেটা আপনাদের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বলে থাকেন, সেটা প্রশংসা না নিন্দে আমি ঠিক জানি না। তাদের হয়তো দায়ী করছেন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির জন্য। তখন WBCS অফিসাররা কীভাবে ব্যাপারটা দেখবেন সেটা তাদের ওপর। আসলে WBCS অফিসাররা যখন বুঝতে পারেন যে সরকার পরিবর্তন হতে চলেছে এবং নতুন সরকারের আমলে তাদের কাজ করতে হবে, তখন তাদের ব্যবহারেও একটা পরিবর্তন দেখা যায়। এই আশঙ্কার মেঘ কোথাও ঘনিয়ে আসে, এবং এটাকেই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। তিনি তাদের আশ্বস্ত করতে চাইছেন যে তিনি তাদের পাশে আছেন সম্ভবত, যদিও তারা সেই মেসেজটা পাবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। তা বলছি মুখ্যমন্ত্রীর এই প্রশংসা কি সত্যি কাজের স্বীকৃতি, নাকি কেন্দ্রীয় এজেন্সির চাপ এবং ভোটের লড়াইয়ে আমলাতন্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করার একটি আগাম পরিকল্পনা বলে মনে হয়? না, তিনি তো পশ্চিমবঙ্গের যে ব্যর্থতা বা সাফল্য সমস্ত কিছুর দায় আমলাদের ওপর চড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন দায় কোনো নেতাদের নয়, দায় কোনো মন্ত্রীদের নয়, দায় হচ্ছে আমলাদের। এটাই তো মানে দাঁড়াচ্ছে। যখন কোনো সাফল্য হয় সেই সাফল্যের কৃতিত্ব মুখ্যমন্ত্রী নেন, যখন ব্যর্থতা আসে, দুর্নীতি হয় বা কোনো প্রকল্পে ঠিকভাবে টাকা খরচ হয় না বা টাকার ঠিকভাবে হিসেব দেওয়া যায় না, দায়টা আমলাদের হয়। তা আমলারা কীভাবে এতে রিয়াক্ট করেন এটা দেখার। বহু আমলার সাথে আমার পরিচিতি আছে, তাদের কিন্তু বীতশ্রদ্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে। পুলিশরাও যেরকম বীতশ্রদ্ধ, সবাই পরিবর্তন চাইছেন, কেউ মুখে বলছেন কেউ বলছেন না। এটাই মুখ্যমন্ত্রীর ভয়ের কারণ। না, উনি তো বলেছেন যে মানে উনি ওনাদেরকে বলেননি আপনাদের জন্য এই খারাপ পরিস্থিতি, উনি আপনাদের জন্য যে ভালো পরিস্থিতি হয়েছে সেটা বলেছেন। উনি এরকমটা বোঝাতে চেয়েছেন উনি চিঠিতে। না, সেটা কি বোঝাতে কী চেয়েছেন আর ওরা কি বুঝবেন, এই দুটো খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত ওদের বাস্তব পরিস্থিতির একটা তো অনুধাবন করবেন, এবং পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেটাও একটা বড় কথা। তারা কি মনে করছেন সেই অনুযায়ী তার আচরণ নির্ভর করবে। শুধু চিঠি দিয়ে যে তাদের এইসব মানে তাদের সমর্থন পাওয়া যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আসলে এসআইআর এর সময় WBCS অফিসারদের একটা বড় ভূমিকা থাকছে, সেই কারণে সম্ভবত মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে পেতে চাইছেন এই সময়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের আচরণ এবং বক্তব্যের মধ্যে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এসআইআর তৃণমূলকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে 2026-এর নির্বাচনের আগে। বলছি এখানে দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন উঠে যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর খসড়া তালিকায় যাদের যাদের নাম বাদ গেছে তাদের একটা লিস্ট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে, যাতে বিভিন্ন দলের যারা নেতারা আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে দেখতে পারেন যে আদতেও মানে সঠিক নাম বাদ গেছে নাকি কারোর নাম বাদ যাওয়ার কথা ছিল না তার নাম বাদ দিয়েছেন। কিন্তু এখানেই একটা পয়েন্ট আছে যে যেখানে SSC বা গ্রুপ সিডির যখন লিস্ট বার করতে বলা হয় হাইকোর্টের তরফ থেকে, তখন তারা সেটার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যান, কিন্তু এই এসআইআর এর ক্ষেত্রে তিনি লিস্ট বার করতে বলছেন। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদালতে গেছেন নির্বাচন কমিশনকে বাধ্য করার জন্য? এই ব্যাপারে গেছেন না। তারা কেন যাননি?
তার মানে তার যে দাবি, সেই দাবির কোনো আইনি বৈধতা নেই। যেরকম আইনি বৈধতা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সময় দাবি করেছিলেন যে যেহেতু এসআইআরে বহু নাম বাদ যাচ্ছে, সেই জন্য যেসব সরকার এই ভোটার লিস্টের দ্বারা নির্বাচিত হয়ে এসছেন তাদের পদত্যাগ করা উচিত। তার কোনো আইনি বৈধতা নেই। তাহলে এসআইআর তো প্রথমবার হচ্ছে না, তাহলে প্রতিবার কি সরকার পদত্যাগ করেছে? যখনই এসআইআর হয়েছে 2002 সালে সব সরকার পদত্যাগ করেছিল না বামফ্রন্ট সরকার তখন পদত্যাগ করেছিল? প্রশ্ন সেটাই। সেখানে দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে প্রচারের জন্য বিভিন্ন দাবি করতেই পারেন, কিন্তু দিনের শেষে কোনটা আইনি বৈধতা আছে কোনটা নেই সেটা দেখতে হবে। বাস্তব এটাই হচ্ছে 58 লক্ষ মানুষের নাম বাদ পড়ে চলে গেল, 58,20,000 সম্ভবত তৃণমূল কিছুই করতে পারলো না। এটাই বাস্তব। এই বাস্তবটাকে এইসব অভিযোগ বা দাবি দিয়ে শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, বাস্তবটাকে অভিষেক এই দাবি দিয়ে ঢাকতে পারবে না। তৃণমূলের ব্যর্থতা 58 লক্ষ নাম বাদ দেওয়া আটকাতে না পারার ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে আরও 1.5 কোটির বেশি ভোটারের জন্য। তো সেখানে তৃণমূল কী করতে পারে? 58 লক্ষ তো আটকাতে পারতো না, 1.5 কোটিকে আটকাতে পারবে? এটাই প্রশ্ন। বলছি, দেহরক্ষীকে মারধর করার অভিযোগে হুমায়ুন কবিরের ছেলেকে গ্রেফতার করা হলো, কি বলবেন? না, সেটা যদি গ্রেপ্তার করে থাকে, আইন তো আইনের পথে চলবে, কিন্তু তিনি কি বেল পেয়েছেন না পাননি? সেটা পেয়ে গেছেন, বেল তো পেয়ে গেছেন। এখন প্রশ্ন সেখানেই, গ্রেপ্তার পুলিশ করছে কিন্তু তাকে আটকে রাখার সাহস হচ্ছে না। হুমায়ুন কবিরকে এত ভয় পাচ্ছে কেন তৃণমূল, বা হুমায়ুন কবিরের সাথে এত সহযোগিতা করছে কেন তৃণমূল? তাহলে কি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বি টিম? এ প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, যেহেতু মুসলমান ভোটটা বিভিন্ন রকম। মানে আপনি বলছেন কোথাও গিয়ে হুমায়ুন কবিরের যে নতুন দল জনতা উন্নয়ন পার্টি এবং তৃণমূল কংগ্রেসের একটা আঁতাত রয়েছে। আমি বলছি না, আমি প্রশ্ন করছি এই যে ছেড়ে দেওয়া হচ্ছে তার কারণ কি উনি বি টিম তাদের জনপ্রিয় করার জন্য গ্রেপ্তার করা দিয়ে ছেড়ে দেওয়া হলো? কারণ প্রশ্নটা এই কারণে উঠছে কারণ মুসলমান ভোট কিন্তু সরে যাচ্ছে তৃণমূল থেকে। যদি মুসলমান ভোট সরে যায়, একটা প্ল্যাটফর্ম দরকার সেই মুসলমান ভোটকে কেন্দ্রীভূত করার জন্য। হুমায়ুন কবির যদি সেই ভোটগুলো পান, তাহলে যেই সব কেন্দ্রে উনি জিতবেন সেই কেন্দ্রের ভোটার মানে এমএলএদের নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবেন, তিনি তার বিজেপিকে সমর্থন করবেন। এটা দেখা যেতে পারে যে হুমায়ুন কবির ভোটের পরে তৃণমূলের সঙ্গে আবার যুক্ত হচ্ছেন, গঠবন্ধন তৈরি, সেই সম্ভাবনা তো খুব প্রবল। কিন্তু এখানে যেটা প্রশ্ন, যেটা তৃণমূল হিসেবে রাখছে না, হুমায়ুন কবিরের এই দল তৈরি করার ফলে হিন্দু ভোটও সংঘবদ্ধ হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির বাক্সে হচ্ছে। তাহলে হুমায়ুন কবিরের বাক্সে ভোট বাক্সে মুসলমান ভোটের সংঘবদ্ধ হওয়া আর বিজেপির বাক্সে হিন্দু ভোটের সংঘবদ্ধ হওয়া কোনটা বেশি হয় তার উপর কিন্তু ফলাফল নির্ভর করবে।